ওয়েলকাম টু মাই মাস্টার বিডি। কুমিল্লা বোর্ড 2024-এর পরিমিতি সিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। তো আজ আমরা কুমিল্লা বোর্ড 2024-এর যে পরিমিতি সৃজনশীল প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি আমরা আজ প্র্যাকটিস করব। তো তার আগে দেখি যে প্রশ্নটি কি আছে। এর আগে আমরা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, অনেকগুলো বোর্ডের পরিমিতি সিকিউ আমরা প্র্যাকটিস করেছি। আজ আমরা কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটি আমরা সমাধান করব। তো আমরা তার আগে দেখি প্রশ্নটি কি আছে। প্রশ্নটি আছে একটি সমবাহু ত্রিভুজের, অবশ্যই সমবাহু ত্রিভুজ যখনই বলছে তখনই আমাদের একটু গা পাতলা হচ্ছে যে না, সমবাহু ত্রিভুজ বলছে তার মানে আমরা সমবাহু ত্রিভুজ অনেকবার করেছি। তো এখানে একটু প্যাচ লাগিয়ে দিয়েছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, এতদিন আমরা করেছি বৃদ্ধি পেলে, এতদিন আমরা কি করেছি যে 1 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 10 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। অর্থাৎ এখানে হ্রাস পাইছে, এখানেও হ্রাস পাইছে ক্ষেত্রফলটি। তাহলে আমরা এই হ্রাসের অঙ্কটি আমরা মনে হয় এতদিন প্র্যাকটিস করিনি। এখন আমরা প্র্যাকটিস করব এই সমবাহু ত্রিভুজের হ্রাস, যে কমে যাওয়া যে অঙ্কটি, একটি বাহুর দৈর্ঘ্য কমে গেছে, তার ক্ষেত্রফলও এত বর্গমিটার কমে গেছে। আমরা সেই অঙ্কটি আমরা দেখব। 2 নম্বরে বলছে একটি রম্বাসের ক্ষেত্রফল দেওয়া আছে, একটি বৃহত্তম কর্ণ দেওয়া আছে, রম্বাসের পরিসীমা নির্ণয় করতে হবে। এরপরে আমরা দুটো শর্ত দেওয়া আছে, সেই শর্তর সাপেক্ষে আমাদের ক, খ, গ আমাদের প্র্যাকটিস করতে হবে। ক নম্বরে বলছে একটি বৃত্তচাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 110 অর্থাৎ 110 সেন্টিমিটার হলে, অর্থাৎ 110 সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদের এই যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, এখানে এবি হচ্ছে একটা চাপ, এই চাপটাকে বলা হয় এস। এই চাপের দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তচাপের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি। এই এলো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বৃত্তের ব্যাস 110। এখন বৃত্তের ব্যাস, ব্যাস মানে কি এই পুরোটা হচ্ছিল ব্যাস, এটার মানটা হচ্ছে 110। এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি 2r = ব্যাস, তাহলে ব্যাসের মান কি আমরা জানি, ব্যাস = 2r। এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য πr/180 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? πr/180। এখানে পাইয়ের মান আমরা জানি 3.1416, আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা জানি যে 2r = 110, তাহলে আর সমান কত হবে? 55। তাহলে আর এর মানটা কত? 55। আর থিটার মান আমাদের এখানে 60, থিটার মানটা আছে 60। তাহলে আমরা এই অঙ্কটি, এই যে ক নম্বর যে অঙ্কটি আছে, এই শর্তের ভিতর নাই, অর্থাৎ এই অঙ্কটি আমাদের শর্তের বাইরে আছে। তো এই অঙ্কটি আমরা ফার্স্টে প্র্যাকটিস করব। যে ক নম্বরে বলছে কি, এখানে আমরা অবশ্যই দেখেছি কি বলছে। তো আমরা ধরে নিই বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এই এস কি বৃত্তচাপের দৈর্ঘ্য। আমাদের এখানে কি বের করতে বলেছে? বৃত্তচাপের দৈর্ঘ্য কত, তাহলে এটা সমান হট, আমাদের এটা বের করতে হবে। আমাদের বৃত্তচাপের ব্যাসার্ধ আর, মানে কি এখানে আমাদের ব্যাসার্ধ লাগবে আমাদের সূত্র অনুসারে। তো এখানে আমাদের দেওয়া আছে 2r, 2r এর মানটা দেওয়া আছে আমাদের এখানে, 2r এর মানটা দেওয়া আছে 2r, অর্থাৎ ব্যাসের মানটা দেওয়া আছে। তাহলে ব্যাসের মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি? r = 110/2, অর্থাৎ r = 110/2 = 55 সেন্টিমিটার। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে অনেক সময় ব্যাস দেওয়া থাকে, আবার অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকে। তাহলে আমাদের প্রশ্নে অনেক সময় এখানে ব্যাস দেওয়া থাকে, আবার অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকে। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ব্যাসার্ধে রূপান্তর করে নিতে হবে। আবার বৃত্তচাপের কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে থিটা, থিটার মানটা কত? 60
ডিগ্রি, থিটার মানটা কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। তো আমরা শুধু এখানে মানগুলো বসিয়ে দিব। পাইয়ের মানটা কত আমরা অবশ্যই জানি 3.1416 ইন্টু আর এর মানটা কত 55 আর থিটার মানটা কত 60 বাই 180। এখন আমরা এই যে মানটা আমরা এখানে বসালাম, তাহলে মানটা বসানোর পরে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বাই ক্যালকুলেটর 57.596 সেন্টিমিটার প্রায়, তাহলে এটা ক্যালকুলেটর বাই ক্যাল, তাহলে আমরা এখানে লিখে দেবো বাই ক্যালকুলেটর। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। তাহলে এটা কার মান? এটা হচ্ছিল বৃত্তচাপের দৈর্ঘ্যর মান। আমরা দৈর্ঘ্যটাকে এস ধরে নিয়েছি। তাহলে আমরা এই শুধুমাত্র পাই আর থিটা বাই 180 এই সূত্রটি মনে রাখলে আমরা অবশ্যই বৃত্তচাপের দৈর্ঘ্যটি বের করতে পারবো। আবার দেখা যাচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, আমাদের তাও এখান থেকে সম্ভব। আমরা এখান থেকে কি কি বের করতে পারি? আমরা এখান থেকে আর এর মান বের করতে পারি, থিটার মান বের করতে পারি, আমাদের এস এর মান বের করতে পারি। তাহলে আমাদের এই সূত্রটা আমাদের অবশ্যই কি বেসিক জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব খ নম্বরে কি আছে। আমাদের খ নম্বর বলছে যে একে একটা শর্ত দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হ্রাস পেলে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। সমবাহু ত্রিভুজটা কি? এটা হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমান এ। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে হ্রাস পেলে সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে হ্রাস পেলে কি হবে? এ মাইনাস 1 হবে, মানে কমে গেলে বিয়োগ হবে আর বৃদ্ধি পেলে যোগ হবে। তাহলে এ মাইনাস 1। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র থেকে জানি √3/4 এ স্কোয়ার বর্গ মিটার, এ স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পরে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সমবাহু ত্রিভুজটা উৎপন্ন তার ক্ষেত্র বাহুটা কি? এ মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? √3/4 এ মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখন বলছে এই যে দুটো ত্রিভুজ ক্ষেত্রফল আমরা পেয়েছি, বড়টার ক্ষেত্রফল আর এই হ্রাস পেলে যে ক্ষেত্রফলটা, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের ডিফারেন্সটা হচ্ছে না √3 বর্গ মিটার। তাহলে আমার বড়টা কি? এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটটা। এই বড়টার ছোটটার ডিফারেন্সটা হচ্ছিল √3 বর্গ মিটার হ্রাস পায়। তাহলে অর্থাৎ এদের দুজনের ক্ষেত্রফল √3 বর্গ মিটারও হ্রাস পায়। তাহলে আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি? এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3 বর্গ মিটার। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এর মানটা আমাদের বের করতে হবে। আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমাদেরকে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এবারে মূল অঙ্কে ফিরে যাই। এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আসতে পারে, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও চাইতে পারে। দুটো জিনিসের প্রতি আমাদের সমান অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আমরা এত সময় ধরে যা বললাম সেটা আমরা একটু এখানে লিখলাম যে ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? √3/4 এ স্কোয়ার বর্গ মিটার। এটা আমাদের সূত্র। আবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হ্রাস পেলে, তাহলে 1 মিটার করে হ্রাস পেলে আমার কি হবে? এর থেকে 1 বাদ যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে 1 বাদ যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ ছিল, তার থেকে 1 বাদ দিলে হচ্ছে এ মাইনাস 1 মিটার। নতুন যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই যে নতুন যে ত্রিভুজটা উৎপন্ন হলো সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হলো? √3/4। এটা হচ্ছে বাহু, এই বাহুটা হচ্ছিল এ মাইনাস 1 হোল স্কোয়ার বর্গ মিটার। তাহলে আমরা শর্ত মতে আমরা জানি, শর্ত মতে আমরা কি লিখতে পারি? যে শর্ত মতে √3/4 এ স্কোয়ার মাইনাস √3/4 এ মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √3। তাহলে আমরা উভয় পক্ষে যদি এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, বাট এখানে নাই, আমরা কি করবো? উভয় পক্ষে √3/4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে যদি ভাগ করা হয় তাহলে √3/4 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে আমরা একটু আলাদা করে দেখি। √3/4 ডিভাইডেড √3/4, তাহলে যখন ডিভাইডেড থাকে তখন গুণ হয়ে এই গুণ হয়ে যায়, গুণ হয়ে পরের যে ভগ্নাংশটা থাকে সেটা লব হরে চলে যায়, হর লবে চলে যায়। তাহলে 4/√3, তাহলে এটা কেটে 1 থাকে।
তাহলে আমরা যখন একই জিনিস দিয়ে আরেকটা জিনিস একই জিনিস ভাগ করব তখন আমাদের সেখানে 1 হয়ে যাবে। তাহলে 1-এর সাথে এটার গুণ করলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যখন √3/4 দিয়ে ভাগ করব 3-কে, তখন ডিভাইডেড √3/4। তাহলে আমরা কি করতে পারি, √3 ইন্টু 4/√3। তাহলে এটা কেটে গেল, কেটে গেলে থাকে হচ্ছে 4। তাহলে এটাকে যখন ভাগ করা হয় তখন এখানে কত থাকছে, 4 থাকছে। এখন সাজ দ্যাট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b, অর্থাৎ a প্লাস a মাইনাস 1 ইন্টু a মাইনাস a প্লাস 1। মানে যখন মাইনাস হয় তখন ভিতরেটা পরিবর্তন হয়, যখন প্লাস হয় তখন ভিতরেটা যাতা থেকে যায়। 4 ইকুয়াল টু 4। তাহলে সাজ দ্যাট এখানে থাকে 2a মাইনাস 1 ইন্টু এই a কেটে গেল, থাকে হচ্ছিল 1 ইকুয়াল টু 4। 2a ইকুয়াল টু 4 প্লাস 1। এই 1টা রাইট সাইডে চলে গেলেই প্লাস হয়ে যায় মাইনাস থাকলে। a ইকুয়াল টু 5/2 ইকুয়াল টু 2.5 মিটার। 2.5 মিটার। তাহলে এটা কি ছিল, এটা ছিল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখতে পারি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2.5 মিটার। এখন যদি ক্ষেত্রফল চাই, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এর মানটা। তাহলে আমরা কি লিখবো, √3/4, এর জায়গায় কি লিখবো 2.5 হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করে যাওয়া হবে, তাই হলো ক্ষেত্রফলের অ্যান্সার। এটা এক্সট্রা জিনিস, এটা আমাদের এই অঙ্কের ভিতর নাই, সেহেতু আমরা জাস্ট একটু দেখালাম। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2.5 মিটার অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম, হ্রাস যদি থাকে তাহলে আমরা অঙ্ক করতে পারবো, কারণ আমাদের শর্ত হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দেব, বড় ত্রিভুজ থেকে ছোট ত্রিভুজটা বাদ দেবো, সেটা ডিফারেন্সটা যেটা সেটা ওখানে দেওয়া থাকবে। তাহলে আমরা হ্রাস থাকলেও আমরা করতে পারবো, আর বৃদ্ধি থাকলেও আমরা করতে পারবো। তাহলে এই অঙ্কটি 2025-এ মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো আমরা এই জাতীয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকবে তা আমরা অবশ্যই বাসা বসে প্র্যাকটিস করব। আমার চ্যানেল থেকে এই অঙ্কগুলো, আরও অঙ্ক আছে, সেগুলো একটু দেখে নিও। তো কুমিল্লা বোর্ডে 2024-এর যে পরিমিতির যে খ নম্বরের যে প্রশ্নটি, আমরা এখন সেটা সমাধান করলাম। গ নাম্বারটা দেখি, যে কুমিল্লা বোর্ড 2024-এর পরিমিতি সৃজনশীলের যে গ নাম্বার প্রশ্নটি আসছে, আমরা সেটা দেখি। যে গ নাম্বারে বলছে যে একটি রম্বাসের ক্ষেত্রফল দেওয়া আছে 1944 বর্গ সেন্টিমিটার, এবং বৃহত্তম কর্ণ দেওয়া আছে, বৃহত্তম কর্ণ 72 সেন্টিমিটার। তাহলে আমরা আগে জানতে হবে যে রম্বসটা কি জিনিস। রম্বসটা হচ্ছে যে চারটে বাহু সমান আছে, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, বিপরীত কোণদ্বয় সমান। তো সেইটা আমরা রম্বস জানি। তো রম্বসের দুটি কর্ণ, একটা হচ্ছে বিডি, একটা বৃহত্তম কর্ণ, আর এসি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। বৃহত্তম কর্ণ আমরা ধরি D1, যেটা দেওয়া আছে সেটা D1 ধরি, আর যেটা দেওয়া নেই সেটা আমরা D2 ধরি। তো এখানে দেওয়া আছে ক্ষেত্রফল আর হচ্ছে বৃহত্তম কর্ণ। অপর কর্ণটি আমাদেরকে অবশ্যই নির্ণয় করে নিতে হবে। এই সমবাহু থাকুক আর সমান্তরিক থাকুক বা ট্রাপিজিয়াম থাকুক, যে আমাদের যখনই একটা ক্ষেত্রফল দেওয়া থাকে বা পরিসীমা দেওয়া থাকে বা একটি কর্ণ দেওয়া থাকে, অপর কর্ণ অবশ্যই সাথে সাথে বের করে নিতে হবে। এখন আমরা জানি যে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, সেহেতু আমরা রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি লিখতে পারি, যে হাফ ইন্টু D1 ইন্টু D2। তো এটা কি, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা যা বললাম সেটা একটু আমরা লিখে নিলাম। রম্বসের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, রম্বসের বৃহত্তম কর্ণ D1 ইকুয়াল টু 72 সেন্টিমিটার দেওয়া আছে। রম্বসের ক্ষুদ্রতম কর্ণ বের করতে হবে, কারণ আমাদের যেটা দেওয়া থাকবে আর একটা অবশ্যই বের করে নিতে হবে। সেটা কর্ণ যদি ক্ষুদ্রতম হয় তাহলে দেওয়া থাকলে বৃহত্তমটা বের করতে হবে বা অপর কর্ণ বের করতে হবে। এখানে ক্ষুদ্রতম জায়গায় অপর কর্ণ দেওয়া থাকতে পারে। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল হাফ ইন্টু D1 ইন্টু D2 ইকুয়াল টু 1944। প্রশ্ন মতে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল টু 1944। এখানে কি করব, আমরা D1 এর মানটা বসিয়ে দিব। তাহলে সাজ দ্যাট আমরা হাফ ইন্টু D1 এর মান কত, 72 ইন্টু D2 ইকুয়াল টু 1944। এখন
আমরা যেটা বের করতে হবে সেটাকে আমরা এখানে রাখবো, আর বাদবাকি সব ডান সাইডে নিয়ে যাব। 1944 ইন্টু, এখানে 2 ভাগ আছে, আমরা 2 ডান সাইডে যে গুণ হয়ে যাবে, আর এখানে 72 গুণ আছে, ডান সাইডে যে ভাগ হয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছিল 54। কিভাবে ক্যালকুলেশন করবো আমি এর আগের একটা ভিডিও দেখিয়েছি, বাসায় বসে এটা প্র্যাকটিস করে নিও। ক্যালকুলেটর চেপে জাস্ট আমরা গুণ আর ভাগ করে আমরা এই 54 সেন্টিমিটার পেলাম। তাহলে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য বা অথবা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। তাহলে আমরা দুটো কর্ণ পেয়ে গেলাম, এখন প্রশ্নে আমরা যা চাবে আমাদেরকে ওইটা তাই করতে হবে। যে আমাদের যদি বলে যে ক্ষুদ্রতম কর্ণ বের করো বা অপর কর্ণ বের করো, আমরা তাই বের করব। এখন যদি বলে যে পরিসীমা নির্ণয় করো, আমরা জানি রম্বসের পরিসীমা সমান 4a সেন্টিমিটার। আমরা জানি রম্বসের পরিসীমা সমান 4a সেন্টিমিটার। এটা কি? বাহুর দৈর্ঘ্য। এটা দুইভাবে আমরা করতে পারি। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই একটা সূত্র। এই সূত্র সাপেক্ষে যখন এই সমকোণে সমদ্বিখণ্ডিত করে তখন এই যে এসিটাকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে আমরা কি লিখতে পারি? যে এ ও সমান ওসি সমান হচ্ছিল 54/2। আমাদের এই যে সমান 2 ভাগে ভাগ করেছে মানে কি? যে এসি সমান হচ্ছিল 54। এসি মানে কি? এসি মানে হচ্ছিল 2OA বা 2OC। ইজ ইট ক্লিয়ার? কারণ হচ্ছে আমরা এ ও সমান ওসি সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে যেহেতু। তাহলে আমরা এসি সমান যদি 54 হয় তাহলে আমাদের OA বা ওসি সমান কত হবে? 54/2। তাহলে আমরা লিখতে পারি যে OA সমান ওসি সমান 54/2। তাহলে এখানে কত থাকে? 27। OA বা ওসির মানটা হচ্ছিল 27 সেন্টিমিটার। আবার কি লিখতে পারি? OB সমান OD সমান হচ্ছিল 72/2 ইকুয়াল টু হচ্ছিল 36 সেন্টিমিটার। পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এর মানটা যদি নির্ণয় করতে হয় আমাদের রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছিল এ। ধরি যে ডিওসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা অবশ্যই সমকোণ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা যখনই সমকোণ, তাহলে এই কোণের বিপরীত বাহুটি হচ্ছিল অতিভুজ। তাহলে এটা হচ্ছিল অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এটা ভূমি আর এটা লম্ব, এটা লম্ব বা ভূমি যে কোনোটা হতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? যে ডিওসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ ডিসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? কারণ অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার প্লাস রম্বের স্কোয়ার। আমাদের শর্তে বলছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করার কারণে এই একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। আমরা 4টে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে কোনো একটা ধরে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা ডিসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কি আমরা? যে এখানে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এখানে লিখি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এ। ইজ ইট ক্লিয়ার? আমাদের এখানে যদি আরেকটু সুন্দর করে লিখি যে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ বি সমান বিসি সমান ডিসি সমান এডি সমান এ সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এ স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার, ওডির মান কত? 36। তাহলে 36 হোল স্কোয়ার প্লাস 27 হোল স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার সমান এটা পেয়েছি। এটা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আমরা কি পাবো? 36 হোল স্কোয়ার ইকুয়াল টু 1296 প্লাস 27 স্কোয়ার ইকুয়াল টু 729। এটা যোগ করলে কত হচ্ছে? 2025। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2025। তাহলে আমরা এ স্কোয়ার ইকুয়াল টু 2025। তাহলে আমরা উভয়পক্ষে যদি বর্গমূল করি তাহলে এ স্কোয়ারের বর্গমূল করলেই হয় এ, আর এই 2025কে যদি বর্গমূল করা হয় তাহলে আমরা কি পাবো? 45। তাহলে এটা কার মান?
এটা হচ্ছিল প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। এই যে ডিসির মান, এই যে এ বিসির মান, এটা এ বির মান, এটা হচ্ছিল এডির মান। তাহলে আমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? আমরা 45। এখন আমরা জানি যে পরিসীমা, আমরা পরিসীমা সমান কি লিখতে পারি? 4 × 45 = 180 সেন্টিমিটার। তাহলে আমরা রম্বসের পরিসীমা যদি চাই তাহলে আমরা অবশ্যই বের করতে পারবো যে রম্বসের পরিসীমা কিভাবে বের করে, যে একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেই শর্ত অনুসারে এই একটা কর্ণকে দুই ভাগে বিভক্ত করে, সমান দুই ভাগে বিভক্ত করে, এই প্রত্যেকটি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। আর আমরা জানি যে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ ধরবো, যেহেতু প্রত্যেকটি সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করার পরেই এটা প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার = ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। আমরা সেখানে মানগুলো বসিয়ে দেব এবং এর মানটা বের করবো, বাহুর দৈর্ঘ্যটা বের করব, দেন পরিসীমায় আমরা এর মানটা বসিয়ে দিব। রম্বসের বাহুর দৈর্ঘ্য একটা পদ্ধতি নির্ণয় করলাম, কিন্তু আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা হচ্ছে রম্বসের একটা বিধি আছে। সেই বিধিটা কি? কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি = 4a²। সমান্তর বিধিটা কি? কর্ণ বর্গের সমষ্টি = 4a²। এখানে আমরা d এর মান, d1 এর মান, d2 এর মান বসিয়ে দিয়ে আমরা এর মানটা নির্ণয় করব। আমরা সুন্দরভাবে এটাও প্র্যাকটিস করে আমরা এর মানটা নির্ণয় করতে পারি। কিভাবে তাও আমরা দেখি। d1 এর মানটা কত ছিল? d1 এর মানটা ছিল 72 হোল স্কয়ার, প্লাস d2 এর মানটা কত ছিল? 54 হোল স্কয়ার = 4a²। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, আমরা এখান থেকে যদি লিখি যে a² = 72 হোল স্কয়ার প্লাস 54 হোল স্কয়ার বাই 4 = 2025। তাহলে অতএব a সমান হচ্ছে, এটা ক্যালকুলেশন বাই ক্যালকুলেটর করলে 2025 হবে। তাহলে a = কত হবে? 2025 এর রুট, অর্থাৎ 45, দ্যাট ইজ 45। অর্থাৎ রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা এইভাবে বের করতে পারি। এই দুটো প্রসেসে আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। একটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই শর্ত থেকে আমরা এর মানটা নির্ণয় করব। আর একটা হচ্ছে সমান্তর বিধি আছে, সমান্তর বিধি, অর্থাৎ d1² প্লাস d2² = 4a²। এই শর্ত থেকে আমরা এর মানটাও বের করতে পারি, আবার এখান থেকেও আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এর মানটা নির্ণয় করতে পারি। তো এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, দেন আমরা অনেক অঙ্ক আমরা শর্টকাটে তৈরি করতে পারবো। কুমিল্লা বোর্ড 2024-এর পরিমিতি সৃজনশীলের এই ছিল আমাদের সমাধান। তো সবাই ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক এবং সুন্দর সুন্দর সাজেশন উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।